দ্বিতীয়বারের মতো বাসর ঘরে সেজেগুজে বসে আছে সপ্তদশী কন্যা ইমা। এটা তার দ্বিতীয় বিয়ে। এবার কার সাথে তার বিয়ে হয়েছে সে এখনও জানে না, জানার প্রয়োজন বোধও করেনি। ডিভোর্সি হয়েও যে তার পুনরায় বিয়ে হবে সে তো এটা ভাবতেও পারে না। বিয়ের সময় আশেপাশের মানুষের মুখে শুনেছিল কিসের নাকি এক সুদর্শন ছেলের সাথে তার বিয়ে হয়েছে। সে তো ভেবেছিল তার আবার বিয়ে হলে কোনো এক বয়স্ক লোকের সাথে হবে হয়তো। কে জানে কোন বিপদে পড়ে এই সুদর্শন ছেলেটা তাকে বিয়ে করেছে। তবে বিয়ের সময় একটু ঝামেলা হওয়ার কথা তার কানে এসেছিল। এই বাড়িতে আসার পর তাকে একটা মেয়ে এসে রুমে একাকী বসিয়ে রেখে রুমের বড় আলো নিভিয়ে লাল রঙের একটু মৃদু আলো জ্বালিয়ে দিয়ে চলে গিয়েছিল। সেই তখন থেকে প্রায় ঘণ্টাখানিক সময় পেরিয়ে গেছে, তার কেউ আসেনি। ইমা চুপচাপ বিছানাতে বসে নিজের অতীতের কথাই মনে করছিল। বাসর ঘরে বসে থেকে বাহিরে অনেকের কোলাহল শুনতে পাচ্ছে। ইমা বুঝতে পারছে না কেন এত কোলাহল। তবে তখনই রুমের দরজা খুলে ঝড়ের গতিতে একটা ছেলে রুমে প্রবেশ করে। ইমা আর চোখে ছেলেটার পরনের ড্রেস দেখে বুঝতে পারে হয়তো এই ছেলেটাই তার নতুন স্বামী। না, প্রথমবারের মতো ভুল এবার সে আর করবে না। তার লোকটাকে তার দিকে আসতে দেখে সে তড়িঘড়ি করে নেমে পায়ে ধরে সালাম করতে যায়। তখনই গম্ভীর কণ্ঠে লোকটা বলে ওঠে, এই মেয়ে, সরো সামনে থেকে, কি করছো কি? হঠাৎ কথা শুনে ইমা চমকে উঠে ভয়ে ভয়ে বলে, আপনাকে সালাম করতে গেছিলাম, সরো এখান থেকে, দরকার নেই এসবের। ইমা উঠে দাঁড়িয়ে একটু পিছিয়ে যায়, তারপর ধীরে ধীরে নিজের পরনের শাড়িটা খুলে ফেলতে থাকে। শাড়িটাও বেশ পুরনো, তার মায়ের বিয়ের শাড়ি ছিল। তার প্রথম বিয়েতে আগের জামাই একটা শাড়ি দিয়েছিল, কিন্তু এইবার তো কেউ দেয়নি, তাই তার মায়ের পুরনো শাড়িটা পরতেই তাকে বিয়েতে বসতে হয়েছে। ইমা শাড়ির আঁচল ফেলে যখনই কুচি খুলতে যাবে তখনই তার স্বামী চেঁচিয়ে ওঠে, এই মেয়ে, কি করছো? বিয়ে হতে না হতেই আমাকে সিরিয়াস করতে এসেছ, অসভ্য মেয়ে কোথাকার। শাড়ির কুচিতেই ইমার হাত থমকে যায়। সিরিয়াস মানে সে জানে না, এই প্রথমেই শব্দটা শুনেছে। তবে তার আচরণে যে লোকটা বিরক্ত হয়েছে সেটা সে বুঝতে পেরেছে। এমএ মৃদু কণ্ঠে বলে, আমনে তো একটু পরে টাইনা খুলেই ফেলবেন, তাই শাড়িখানা যাতে না ছিঁড়ে ফেলেন তাই আমি খুলে দিতেছি। ইমার কথায় লোকটা অন্যদিকে ফিরে বলে, স্টুপিড মেয়ে, তাড়াতাড়ি কাপড় পরাও, আমার সামনে এসব অসভ্যতামি করতে আসলে একেবারে মেরে ফেলবো। আমি তোমার মতো অসভ্য চরিত্রের নই। ইমা পুনরায় শাড়িটা গায়ে জড়িয়ে নেয়, তারপর চুপচাপ সেখানেই দাঁড়িয়ে থাকে। মৃদু আলোয় দেখে লোকটা বিছানায় একপাশে গিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়েছে। ইমা কী করবে বুঝতে না পেরে চুপচাপ দাঁড়িয়েই থাকে। ওপাশে ফিরে রুদ্র বড় বড় নিঃশ্বাস ফেলতে থাকে। একটুর জন্যই কী সব কেলেঙ্কারি ঘটতে যাচ্ছিল। মেয়েটা কি পাগল নাকি নিজে থেকেই তার সামনে নিজেকে উন্মুক্ত করতে যাচ্ছিল? যাক, সময় মতো থামাতে পেরেছে বলে রুদ্র এখন স্বস্তির নিঃশ্বাস ফেলে। মেয়েটার কোনো সাড়া শব্দ না পেয়ে রুদ্র পিছনে ফিরে তাকিয়ে দেখে ইমা এখনও দাঁড়িয়েই আছে। এটা দেখে রুদ্র মেজাজ খারাপ হয়ে যায়, সাথে সাথে এক ধমক দিয়ে বলে, সমস্যা কি তোমার? এভাবে দাঁড়িয়ে আছো কেন? কি করুম এখন? মেয়েটার এমন কথার টোন শুনে রুদ্রের আরও মাথা খারাপ হয়ে যায়। রেগে উঠে বসে বলে, এই মেয়ে, ভালোভাবে কথা বলতে পারো না? আমার সামনে শুদ্ধভাবে কথা বলতে পারলে বলবে, নয়তো চুপ করে থাকবে। তোমার এসব গাইয়া কথা আমি শুনতে চাচ্ছি না। ইমা চুপচাপ দাঁড়িয়ে থাকে। এবার রুদ্র একটু শান্ত হয়ে বলে, এই মেয়ে, বসো এখানে, এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে থাকবে না আমার সামনে। এবার শাড়ি নিয়ে নিজেকে ভালোভাবে ফেঁসিয়ে নেয়, তারপর রুদ্রের কথা মতো চুপচাপ গিয়ে বিছানায় বসে। রুদ্র খেকিয়ে উঠে বলে, এই দূরে সরে বসো, একদম কাছে আসবে না। ইমা ভয় পেয়ে মাঝে অনেকটা দূরত্ব রেখে বিছানায় এক প্রান্তে গিয়ে বসে। এবার রুদ্র একটা শ্বাস ফেলে বলে, নাম কি? ইমা। ফুল নেম বলো। মার্শিয়া সুলতানা ইমা। কোন ক্লাসে পড়ো? পড়ি না। কোন পর্যন্ত পড়েছ? এইচএসসি দিছিলাম, রেজাল্ট জানি না। আমাদের বিয়েটা কিভাবে হয়েছে জানো? ইমা মাথা নাড়ায়, সে জানে না। রুদ্র এবার শান্ত স্বরে বলে, শোনো, আমি আগেই ভালোভাবে জানিয়ে দিচ্ছি, আমি এই বিয়েটা করতে চাইনি। তোমার মতো এক ডিভোর্সি মেয়েকে তো আরও নয়, এক প্রকার বাধ্য হয়ে এই বিয়েটা করতে হয়েছে। সো আমার থেকে কোনো কিছুর আশা করবে না তুমি, মনে থাকবে?
ইমা মাথা নাড়ায়। রুদ্র দমকে বলে, মুখে বলো, মনে থাকবো। সরো সামনে থেকে, আর ডিস্টার্ব করবে না আমায়। ইমা বিছানা থেকে দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। তবে এবার রুদ্র আর কিছুই বলে না, চুপচাপ নিজের মতো শুয়ে ঘুমিয়ে পড়ে। ইমার দিকে আর ফিরেও তাকিয়ে দেখে না। ইমা দাঁড়িয়ে থাকতে কষ্ট লাগছিল। যখনই বুঝতে পারে রুদ্র ঘুমিয়ে গিয়েছে, সে গিয়ে চুপচাপ সামনের দেয়াল ঘেঁষে বসে পড়ে। না জানি বিছানায় গেলে যদি বকাবকি শুরু করে, সেজন্য বাকি রাত সেখানেই বসে থেকে কাটিয়ে দেয়। সকালে ফোনের শব্দে রুদ্রর ঘুম ভাঙে। ফোন রিসিভ করে ফোন কানে নিতে বন্ধু সাজিদের কণ্ঠ শুনে, দোস্ত তুই বিয়ে করে নিলি আর জানালিও না, এটা একদমই ঠিক করিসনি। গুম গুম কণ্ঠে রুদ্র বলে, কে বিয়ে করেছে? সাজিদের পাশে থাকা হিমেল বলে, কিরে বেটা, নিজে বিয়ে করে নিজেই ভুলে গেলি? বউরে কই রাখছিস তুই? রুদ্রের ঘুম হালকা হতেই মনে পড়ে বিয়েটা তো তারই হয়েছে। মেয়েটার কথা মনে পড়তে লাফিয়ে উঠে বসে। আশেপাশে তাকিয়ে একসময় দেখে মেয়েটা বারান্দার সাথে দেয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। এটা দেখেই বিরক্তিতে রুদ্রর ভ্রু কুঁচকে যায়। থাকুক এভাবে, ডাকবে না মেয়েটাকে। একটু ভালোভাবে তাকিয়ে দেখে, না, মেয়েটা সুন্দরী আছে। রাতে তো হালকা আলোয় বোঝা যায়নি। এখন হঠাৎ দেখেই অবাক হয়ে তাকিয়ে থাকে। তবে হঠাৎই মনে পড়ে মেয়েটার ডিভোর্সি। সে বুঝতে পারে না বাবা কেন এমন একটা মেয়ের সাথে তার বিয়ে দিল। নেহাত বিপদে পড়ে বিয়েটা করতে হয়েছে, নয়তো সে কখনোই রাজি হতো না। বন্ধুদের সাথে ফোনে কথা বলে রুদ্র সোজা উঠে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হতেই রুমের দরজায় আওয়াজ আসে। রুদ্র আশেপাশে না তাকিয়ে সোজা গিয়ে দরজা খুলে দেয়। সাথে সাথে তার ছোট বোন মেহের হুড়মুড়ির রুমে ঢুকে পড়ে। বিছানায় তাকিয়ে নতুন বউকে না দেখে অবাক হয়। ভাবি, ভাবি কোথায় ভাইয়া? ভাবি কথাটা শুনেই রুদ্রের মেজাজ খারাপ হয়ে যায়। খেকিয়ে উঠে বলে, খুঁজে নে, আর একদম ভাবি ভাবি করবি না আমার সামনে, অসহ্যকর। এবার মেহের আর কিছুই বলে না। ভাইয়ের ধমকে মন খারাপ করে আশেপাশে তাকাতে একপাশে ইমাকে বসে থাকতে দেখে মেহের চমকে ওঠে। দ্রুত তার কাছে যায়। আপু আপু উঠো, ভাবি বলে ডাকতে গিয়েও ভাইয়ের দিকে তাকিয়ে আপু বলে ডাকতে থাকে। কয়েকবার ডাকার পর হঠাৎই ইমা দরপড়িয়ে উঠে বসে। সারা রাত শেষে ভোরের দিকে গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল, তাই তো এত ডাকাডাকির পর ঘুম ভেঙেছে। ইমা অল্প চোখ মেলে সামনে তাকিয়ে শুধু মেহেরকেই দেখতে পায়। ততক্ষণে রুদ্র রুম থেকে বিরক্তি নিয়ে বেরিয়ে গেছে। আপু ঠিক আছে তুমি? ইমা শুধু অল্প মাথা নাড়ায়। আমি তোমার ননদ হই, মেহের তাসনিম, চিনতে পেরেছ? ইমা আবারও মাথা নাড়ায়। মেহের ভাবি নতুন দেখে হয়তো লজ্জা পাচ্ছে, তাই আর বেশি কিছু জিজ্ঞাসা করে না। আচ্ছা ভাবি, যাও ফ্রেশ হয়ে আসো, আমি বাহিরেই আছি, তোমায় তৈরি করিয়ে নিচে নিয়ে যাব। মেহের ওয়াশরুম দেখিয়ে দিতে ইমা ভিতরে ঢুকে। কিছুক্ষণ পর ভিজা শরীরে দরজা খুলতে মেহের অবাক কণ্ঠে বলে, এ কি, তোমার এই অবস্থা কেন? গোসল করলে নাকি? ইমা দুদিকে মাথা নাড়িয়ে বলে, আসলে আমি এই কল ঘুরাইতেই পানি ভরে ভিজে গেছি, বুঝতে পারছি না আগে। মেহের হেসে ফেলে বলে, তুমি একটু দাঁড়াও, আমি তো তোমার লাগেজটাই আনতে ভুলে গেছি, এখনই নিয়ে আসতে। বলেই মেহের দৌড়ে রুম থেকে চলে যায়। আর ইমা সেখানে ভিজা শরীরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ভিজা শরীরে ঠান্ডা লেগে বেশ খারাপ লাগছে। তখনই হুট করে রুমে রুদ্র প্রবেশ করে। এসে মেয়ের এমন অবস্থা দেখে অবাক হয়, সাথে প্রচণ্ড রেগে যায়। ধমকে উঠে বলে, এই মেয়ের সমস্যা কি? লজ্জা করে না তোমার? কি ভেবেছো তোমার এই রূপ দেখলেই আমি ভুলে যাব আর তোমায় কাছে টেনে নিব? এতই পারলে আগের স্বামীকে বেঁধে রাখতে পারলে না কেন? স্টুপিড গাইয়া ভূত কোথাকার, সর সামনে থেকে। ইমা এত অপমান হয়ে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। দু হাতে নিজেকে আগলে রাখে, কারণ ভিজে অবস্থায় এখন ঠান্ডা লাগছে। রুদ্র তাকে দেখে বিরক্তির দৃষ্টি নিক্ষেপ করে রুম থেকে বেরিয়ে যায়। সে এসেছিল নিজের ফোনটা নেওয়ার জন্যই। ফোনটা নিয়ে সোজা রুম থেকে বেরিয়ে যায়। রুদ্র চলে যেতে মেহের লাগেজ নিয়ে রুমে চলে আসে। লাগেজে ইমার কোনো ভালো ড্রেসও নেই। দুটো থ্রি পিস আছে শুধু, তাও বিভিন্ন জায়গায় সেলাই করা। সেখান থেকে একটা নিয়ে ইমা পরে আসে। থ্রি পিসের হাতা ছোট হওয়ায় তার হাতে থাকা কিছু কালচে দাগ মেহেরের চোখে পড়ে। সে গিয়ে সেখানে আঙ্গুল ছুঁয়ে বলে, ব্যথা পেয়েছ কীভাবে? ইস, কালচে দাগ হয়ে গেছে। ইমা দ্রুত নিজেকে ডেকে নিতে চায়। মূলত দাগগুলো সে কাউকে দেখাতে চায়নি। অন্যমনস্ক থাকায় মেহেরের
চোখে পড়ে। ওই কৌতূহল দৃষ্টি দেখে ইমা মৃদুস্বরে বলে, পইড়া গেছিলাম, এখন ব্যথা নাই। মেহের একটু কাছুমাছু করে বলে, তুমি কি একটু সুন্দর করে কথা বলতে পারবে না? মা এমন কথা শুনলে রেগে যাবে। ইমা মাথা নিচু করে বলে, চেষ্টা করব। মেহের খুশি হয়ে যায়। তারপর ইমা ওড়নাটা ভালোভাবে মাথায় দিয়ে হাত ডেকে মেহেরের সাথে নিচে নেমে আসে। সকাল প্রায় 8টা। সবাই ব্রেকফাস্টের জন্য বসে আছে। ইমাকে আসতে দেখে তার শাশুড়ি মুখ বাঁকিয়ে বলে, বাহ, এতক্ষণে নতুন বউয়ের আসার সময় হলো বুঝি? ইমা ওনাকে সালাম দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আসলে তাদের বিয়েতে শাশুড়িরও কোনো মত ছিল না। সবার অমতে জোর করে শ্বশুর বিয়ে করিয়ে এনেছে। এই লোকটাই বোধহয় একটু আদর করেন তাকে। মেহের মেয়েটাও ভালোই আছে, এখনও তার সাথে খারাপ ব্যবহার করেনি। খাবার টেবিলে রুদ্র উপস্থিত ছিল, তবে তার সম্পূর্ণ মনোযোগ মোবাইলের মাঝে। আশেপাশে কারো দিকে তাকিয়ে দেখছে না। ঠিক তখনই তার শ্বশুর এসে সেখানে উপস্থিত হয়। সাথে সাথেই রুদ্র হাতের ফোন পাশে রেখে দেয়। দেখে মনে হচ্ছে বাবাকে ভয় পায় হয়তো। ইমার শ্বশুর রিয়াজুল হক একজন সরকারি চাকরিজীবী, কিছুটা রাগী স্বভাবের মানুষ, তাই হয়তো সবাই ওনাকে ভয় পায়। কারণ শাশুড়িকেও শান্তভাবেই বসে থাকতে দেখে, অথচ একটু আগেও তিনি রাগে বিরক্তিতে বিড়বিড় করছিলেন। তার শাশুড়ি সামিরা বেগম একজন গৃহিণী, ওনাদের 2 সন্তান, একজন ছেলে মানে ইমার স্বামী আহনাব, শাহরিয়ার রুদ্র এখনও পড়াশোনা করছে, বর্তমানে ভার্সিটির 3য় বর্ষে পড়ছে। আর একমাত্র মেয়ে মেহের তাসনিম এবার এসএসসি দিয়েছে মাত্র। রিয়াজুল হক ব্রেকফাস্টের জন্য এসে ইমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলেন, ইমা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো এখানে। বলে ইমাকে নিজের পাশের চেয়ারে বসান। এতক্ষণ যে সে দাঁড়িয়েছিল সেটাও কারো চোখে পড়ল না। মেহের তো মায়ের ভয়ে কিছুই বলতে পারেনি। এমনিতে মা এই বিয়ে নিয়ে সন্তুষ্ট নন, সে কিছু বলতে নিলে উল্টো নিজে বকা খেত। রিয়াজুল হক খাবারের জন্য বসতে মেড এসে সবাইকে খাবার সার্ভ করে দেয়। ইমান লজ্জায় নাকি অন্য কারণে খেতে পারছে না, তবে প্রচণ্ড ক্ষুধা পেটে তার। গত রাতে তাকে কেউ খেতে দেয়নি। গত দিন সকালে একটু ফান্তা ভাত খেয়েছিল, এত পর থেকে না খেয়েই ছিল সারাদিন পর। এখন একটু খাবারের মুখ দেখলো। ইমা, খাচ্ছ না কেন? খাবার ঠান্ডা হয়ে যাবে তো। শ্বশুরের কথায় ইমা চমকে উঠে বলে, খাচ্ছি। রুদ্র একটু মাথা তুলে একবার তাকিয়ে পুনরায় চোখ উল্টে নিজের খাবারে মনোনিবেশ করে। খাওয়ার এক পর্যায়ে রিয়াজুল হক বলেন, রুদ্র, ইমাকে আজ শপিংয়ে নিয়ে যাবে, ওর যা যা দরকার সব কিনে দিবে। ইমা সংকোচ নিয়ে বসে, বুঝতে পারে তার জামা কাপড়ের করুণ অবস্থা নিশ্চয়ই ওনার চোখে পড়েছে, তাই হয়তো এমন কথা বলছে। দুঃখিত, আমি পারবো না, আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে, ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দাও। বলে খাবার রেখে উঠে পড়ে। রুদ্রের এমন দায়ছাড়া ভাব দেখে বাবা প্রচণ্ড রেগে যান। তোমার সাহস কি করে হয় আমার উপর কথা বলার? যা বলেছি আমি তাই করবে। এবার রুদ্র রেগে উত্তর দেয়, তোমার কথায় এই গাইয়া মেয়েকে বিয়ে করেছি বলে বাকি সব কথাও শুনতে হবে নাকি? পারবো না আমি। আর আম্মু, আমি আমার ফ্ল্যাটে চলে যাচ্ছি, আসবো না আর, বলেই উঠে চলে যায়। সামিনা বেগম ছেলের পেছন পেছন গিয়ে অনেকবার ডাকাডাকি করলো, সে শুনে না। সে আর পেছনে না তাকিয়ে সোজা নিজের বাইকে নিয়ে চলে যায়। এতে সামিনা বেগম অনেক কষ্ট পান। তিনি স্বামীর পানের সামনে এসে বলেন, কি শুরু করেছো তুমি? আমাদের কথার কি কোনো দাম নেই তোমার কাছে? ছেলেটাকে একটু শান্তিতে খেতেও দিলে না। কি চাচ্ছ তুমি? রিয়াজুল হক কোনো উত্তর দেন না। ওনার কথাতে অগ্রাহ্য করায় তিনি ইমার দিকে রাগী দৃষ্টি নিয়ে চলে যান। মেহেরও মাকে মানাতে মায়ের পিছু পিছু যায়। এদিকে খাবারের প্লেটে ইমার হাত থমকে গেছে। খাবার আর গলা দিয়ে নামতে চাচ্ছে না। রিয়াজুল হক ওর মাথায় হাত দিয়ে বলো, কষ্ট পেও না মা, আমি আছি তো তোমার সাথে। অনেক তো কষ্ট করেছো, আর একটু কোনো, তোমায় পড়াশোনা করাবো আমি, দেখবে ততদিনে সব ঠিক হয়ে যাবে। তারপর তুমি যা সিদ্ধান্ত নিবে তাই হবে। ইমাম মৃদু কণ্ঠে বলে, আমায় কেন নিয়ে আসলেন আঙ্কেল? আমি তো ওখানেই ভালো ছিলাম, শুধু শুধু এনে সংসারে অশান্তি সৃষ্টি করেছেন। তাহলে শান্তি আনার দায়িত্বটা নিয়ে নাও। তোমার শাশুড়ি এমনিতেই অনেক ভালো, ওকে না জানিয়ে ছেলের বিয়ে দিয়েছি বলে এভাবে রেগে আছে। একমাত্র ছেলে তো, একটু ভালোভাবে চাইলেই চললে সামিনা তোমায় মেনে নেবে। ইমা শুধু হালকা মাথা নাড়ায়, তবে তার ভবিষ্যতের তো কোনো নিশ্চয়তা নেই। তার মতে ডিভোর্সি মেয়েকে কোনো ভালো পরিবার মেনে নিবে? তাকে যে মাথা
হাতা গুজার মতো জায়গা দিয়েছে, এটাই তো অনেক। অন্তত আগাতে তো আর কেউ করছে না, এটাই তার কাছে অনেক কিছু। রুদ্র বাইক নিয়ে ক্যাম্পাসে ঢোকা মাত্রই বন্ধুরা এসে হাজির হয়। বন্ধু বলতে হিমেল আর সাজিদ। ভার্সিটির শুরু থেকেই তারা বেস্ট ফ্রেন্ড। রুদ্রর এই ফ্রেন্ড গ্রুপে মেয়েরাও আছে, তার মধ্যে একজন হচ্ছে লিলি, যে চরম লেভেলের বেহায়া। যদিও রুদ্র সরাসরি তাকে বেহায়া নামে সম্বোধন করে, তবুও এই মেয়ে তার সাথেই চিপকে থাকে। এসবের পরেও তাদের বন্ধুত্বে এখনও কোনো সমস্যা হয়নি, কারণ একসাথে থাকতে থাকতে সবার মাঝেই একটা বন্ডিং সৃষ্টি হয়ে গিয়েছে। রুদ্র জানে লিলি তাকে পছন্দ করে, তবে তার মাঝে লিলির কোনো ফিলিংস নেই। সে আছে শুধু নিজের মতো পড়াশোনা, ছোটোখাটো ট্যুর এসব নিয়ে। তাদের গ্রুপে মেয়ে বলতে লিলি, শিয়া আর মোনা। ভার্সিটির শুরুর সময় থেকেই টুকটাক কথা বলতে বলতে তাদের মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে গেছে, তাই পড়াশোনা হোক আর ট্যুর সবাই একসাথেই থাকে। মেয়েরা এখনও বোধহয় ভার্সিটি আসেনি, তবে তারা ছেলেরা আরও আগেই এসে উপস্থিত। রুদ্রকে আসতে দেখেই হিমেল আর সাজিদ কাছে আসে। দোস্ত, বিয়ে করে নিলি আর আমাদের দাওয়াতে দিলি না? আমার বিয়ের কথা তোদের কে বলেছে? সাজিদ বলে, কি ভেবেছিস লুকিয়ে বিয়ে করবি আর আমরা জানতেও পারবো না? মেহের নতুনভাবে ফের খুশিতে পোস্টে দিয়েছিল, সেখান থেকেই জেনেছে। রুদ্র এতক্ষণে বুঝে বন্ধুরা কোথা থেকে খবর পেয়েছে, কারণ বাবা মায়ের থেকে তাদের জানার কোনো সম্ভাবনা নেই। বাবাকে তারাও বেশ ভয় পায়, আর মায়ের তো মন খারাপ, কাউকে জানানোর মুড নেই। মাঝে থেকে মেহের পাশিয়ে দিল, ভেবেছিল কাউকে জানাবে না বিয়েটার কথা, সেই তো জেনেই গেল এখন। রুদ্রের রাগ উঠে যায়, সাথে সাথে মেহেরকে ফোন দেয়। ফোন রিসিভ হতে চেঁচিয়ে বলে, মেয়েরে হাড় করে ভেঙে ফেলবো বেয়াদব মেয়ে, এই জন্য তোকে ফোন কিনে দেওয়া হয়েছে? এখনই পোস্ট ডিলিট না করলে বাসায় এসে ফিটিয়ে যাব বলে দিচ্ছি। ওপাশ থেকে কোনো কথা না শুনে রুদ্রর আরও মেজাজ খারাপ হয়ে যায়। রেগে আরও কিছু বলতে যাবে, তখনই মেহের কথা বলে, হ্যাঁ ভাইয়া বলো। বলো মানে কি? এতক্ষণ কী বলেছি শুনিসনি? আবার রিপিট করতে হবে এখন? মেহের বরকে যায়। ভাইয়া এভাবে কথা বলছে কেন? পাশে তাকিয়ে ইমাকে স্বাভাবিকভাবেই বসে থাকতে দেখে। মূলত ইমাকে বসিয়ে রেখে সে একটু ওয়াশরুমে গিয়েছিল, এরই মাঝে এসে দেখে ইমার হাতে ফোন। এদিকে কৌতূহল নিয়ে তাকিয়ে আছে, ফোন রিসিভ হয়ে আছে দেখে তাড়াতাড়ি কানে নিয়েছে। তবে ভাইয়ের রাগারাগি শুনে থ হয়ে গেছে। আমি শুনিনি ভাইয়া, ফোন ভাবির হাতে ছিল, বলে রিসিভ হয়ে গেছে হয়তো। আবার বলো প্লিজ। বলে রিসিভ হয় মানে কি? কোনো কমন সেন্স নেই মেয়ের? অন্যের ফোন ধরবে কেন? ফালতু যত সব। আচ্ছা আর হবে না, এখন বলো তো কী পোস্ট দিয়েছিস তুই? মেয়ের ভয় পেয়ে যায়। পোস্ট তো খুশিতে দিয়েছিল, তবে ভাইয়ের রাগ দেখে তো পরে বুঝেছে ভাই খুশি না এই বিয়ে নিয়ে, তাই পরে পোস্ট ডিলিট করে দিতেও ভুলে গেছে। এই মুহূর্তে ডিলিট না করলে বাসায় এসে আগে তোর ফোন ভাঙবো, তারপর ফিটিয়ে তোর হাড় ভেঙে বাসায় বসিয়ে রাখবো। মেহের ভয় পেয়ে তাড়াহুড়ো করে ফোন কেটে আগে পোস্ট ডিলিট করে। কি আর এমন দিয়েছিল? বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে একটু খুশিতে পোস্টে দিয়েছিল, এতে রাগের কি আছে? আজব তো। রুদ্র বোনের সাথে সামান্য বিষয়ে এমন রাগ করতে দেখে বন্ধুরা অবাক হয়। সাজিদ বলে, তুই কি এই বিয়ে নিয়ে সন্তুষ্ট নস? রুদ্র হঠাৎ চিল্লিয়ে বলে, কে সন্তুষ্ট হবে এসব বিয়েতে? আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, তার উপর মেয়ে। ডিভোর্সি বলতে গিয়েও সে থেমে যায়। যতই হোক একটা মেয়েকে নিয়ে সে বন্ধুদের সামনে এভাবে বলতে পারবে না। মেয়েটাকে সে বউ হিসেবে মানুক আর না মানুক, তবুও কারো অসম্মান করা তার রীতিতে নেই। কি হলো? মেয়ে কি করেছে? কিছু না, আমি এখনো বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না, আমার সময় লাগবে, তাই বাড়িতেও যাচ্ছি না, আজই আবার ফ্ল্যাটে চলে যাব। হিমেল অবাক হয়ে বলে, তোর মাথা ঠিক আছে? নতুন বউ রেখে তুই ফ্ল্যাটে চলে যাবি? দোস্ত, মেয়েটা তোর বউ, অন্য কেউ না। তো মাথায় নিয়ে নাচতে হবে নাকি? থাকুক বাড়িতে, আমি যাচ্ছি না। হিমেল সাজিদ অবাক হয়ে তাকিয়ে থাকে। যেখানে ছেলেরা বিয়ে নিয়ে পাগলামি করে, সেখানে এই ছেলে বিয়ে করেও যেতে চাইছে না। এ কেমন ছেলে রে বাবা? রুদ্র তার পড়াশোনার জন্য ভার্সিটির কাছাকাছি ফ্ল্যাট নিয়ে থাকে। একমাত্র বাবার সাথে রাগারাগি করে এই সিদ্ধান্ত নিয়েছে, অথচ তাদের বাড়িতে কোনো ঝামেলা নেই, একদম শান্তশিষ্ট পরিবেশ। তাও ছেলের জেদ কতটুকু? বাবার সাথে জেদ করে আলাদা থাকছে, এমন সময় মেয়েরা চলে আসে। তাদের দেখে হিমেল খুশিতে রুদ্রর বিয়ের কথা বলতে যায়। গাইজ, আমাদের রুদ্র
নিজের পেছনে রুদ্রর এক জোরসে লাথি খেয়ে তার কথাটাও শেষ করতে পারে না। রুদ্র দাঁত কিরমির করে বলে, বল না, কি যেন বলছিলি? হিমেল নিজের পেছনে হাত ধরে দুদিকে মাথা নাড়ায়। সাজিদের দিকে তাকাতে সেও নিজের পেছনে দৌড়ে পিছিয়ে যায়। বুঝতে পারে রুদ্র এখনই সব কাউকে জানাতে চাইছে না, তাই বলে যে নিজের ফ্রেন্ডদেরও জানাবে না সেটা বুঝতে পারেনি। মেয়েগুলো তো অবাক হয়ে তাকিয়ে থাকি। লিলি এসে রুদ্রের এক হাত জাপটে ধরে বলে, আহনাফ, কি হয়েছে? ওরা কি বলতে চাচ্ছিল? রুদ্র বিরক্তি নিয়ে লিলির হাত সরায়, তারপর বিরক্ত কণ্ঠে বলে, জানি না, ওদেরকে জিজ্ঞাসা করো গিয়ে। সিয়া আর মোনাও একে অপরের দিকে তাকায়। তারাও কিছুই বুঝতে পারে না, কারণ তারা তো কেউ মেহেরের পোস্টে দেখেনি। এতক্ষণে পোস্ট ডিলিটও হয়ে গেছে আর তাদের জানার কোনো সম্ভাবনাও নেই। ইমা চুপচাপ মেহেরের বিছানায় বসেছিল। রিয়াজুল হক অফিসে যাওয়ার আগে মেহেরকে বলেছে ইমাকে সাথে করে কিছু প্রয়োজনীয় জিনিস, ড্রেস কিনে আনতে। বাড়ির ড্রাইভার শফিক চাচা তাদের সাথেই থাকবেন। এখন তার কিছুই করার নেই, মেয়ে দুটোকে একাই পাঠাতে হবে, কারণ রুদ্রকে আর বলেও লাভ নেই। ওনারও অফিস আছে, সরকারি চাকরি, চাইলে বাদ দেওয়া যায় না। আর সামিনা বেগম তো রুমে মন খারাপ করে বসে আছেন। তিনি চেয়েছিলেন একমাত্র ছেলের জন্য নিজে পছন্দ করে বিয়ে করাবেন, সেটা তো হতে দিল না, দিল ডিভোর্সি এক মেয়ের সাথে বিয়ে। এই জন্য ইমাকে তিনি একদমই সহ্য করতে পারছেন না। ইমাকে বসিয়ে রেখে মেহের ওয়াশরুমে গিয়েছিল, তখনই তার ফোন আসতে ইমা ভাইয়া নামে সেভ দেখে ফোনটা হাতে নিয়েছিল, তবে ভুলে সেটা টাচ লেগে রিসিভ হয়ে যায়। ফোনের সাউন্ড বেশি হয়, সে সবই শুনতে পেরেছে, তবুও কিছুই বলেনি। তারপর মেহের এসে কথা বলে। কথা শেষ করে মেহের রিমাকে বলে, সরি ভাবি, আমারই ভুল হয়েছে। আসলে আমি তোমাদের বিয়ে নিয়ে ফেসবুকে পোস্টে দিয়ে ফেলেছিলাম, এজন্য ভাইয়া রাগ করেছে। ইমা মাথা নাড়িয়ে মৃদু স্বরে বলে, সমস্যা নেই, আমারও তোমার ফোন ধরাটা উচিত হয়নি। মেহের অবাক হয়ে বলে, তুমি তো সুন্দর করে কথা বলতেই পারো, এভাবে বলো না কেন? ইমা একটু হেসে বলে, গ্রামের মানুষ তো, শুদ্ধ কথাও তাদের গায়ে লাগে। আমার স্বামী, মানে আগের স্বামী, এইভাবে কথা বলার জন্য একদিন মেরেছিল। কি বলছো? এসব কারণেও কেউ মারে? আসলে রেগেছিল প্রচুর, আমি বুঝি নাই তখন, তাই আর কি। এ কেমন আজব মানুষ। ভালোই হয়েছে ডিভোর্স হয়ে গেছে। ইমা হাসে শুধু। সে তো পড়াশোনা করেছে, ভদ্রতা বিষয়টা ভালোই বুঝে, তবে তার আগের স্বামী বুঝতো না, একটু ভুল হলে মারধর করতো। বিয়েটাও তো করতে চায়নি তাকে, নিজের দোষে বাধ্য হয়ে করেছে। লোভ তো ছিল তার শরীরের উপর, সেটা পাওয়া শেষে তার মূল্য শেষ হয়ে গিয়েছিল। তারপর ছিল শুধু অত্যাচারের মাঝেও একটু ঠাঁই পাওয়ার জন্য সে মাটি কামড়ে পড়েছিল, সেটাও হলো না। তাকে ডিভোর্স দিয়ে সাসির বাড়ি পাঠিয়ে দিল। তার সেখানে আরেক দফা অত্যাচার। ইমার ভিতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মেহের অবাক হয়ে ইমার হাসির দিকে তাকিয়েছিল। তার বয়সই তো, অথচ জীবনের অনেকটা অংশ পার করে এসেছে, আর সে হচ্ছে বাবা মায়ের একমাত্র আদরের দুলালি। ইমার কথা শোনার পর মেহেরের অনেক খারাপ লাগে। সে নিজেও ভাইয়ের হঠাৎ বিয়ে নিয়ে খুশি হতে পারছিল না। একমাত্র ভাইয়ের বিয়ে নিয়ে অনেক চিন্তা ভাবনা ছিল তার, অথচ ভাবার একটা সিদ্ধান্ত সব পানিতে ভাসিয়ে দিয়েছে। বাহির থেকে মায়ের ডাকে মেহেরের হুঁশ ফিরে। সে ইমাকে বসিয়ে রেখে মায়ের কাছে যায়। আম্মু বলো, ওই মেয়ে কোথায়? গরমে সে আরাম করছে নাকি? রান্না করবে কে? এই জন্য বাড়িতে বসিয়ে রেখেছি নাকি? মেহের অবাক হয়ে বলে, এভাবে কথা বলছো কেন? তুমি তো এমন না আম্মু, বাড়িতে মেয়েড আছে তো, আর রান্না তো তুমিই করো, এখন ভাবির কথা বলছো কেন? মেয়ের কথায় সামিনা বেগম আরও রেগে যান, চিল্লিয়ে বলেন, বাহ, আমার মেয়ে হয়ে বাহিরের একটা মেয়ের হয়ে কথা বলছিস? বাড়ির বউ হয়ে এসেছে আর বাড়ির কাজ করবে না? কেমন করে হবে? আদৌ বাড়ির কাজ পারে নাকি? নয়তো আগের ঘরে ডিভোর্স হবে কেন? রুমের ভিতর থেকেই ইমা সব কথাই শুনতে পায়। এসব নিয়ে তার মাথা ব্যথা নেই, এসব কথা শুনে শুনে তার অভ্যাস আছে। তাই সে নিঃশব্দে মেহেরের রুম থেকে বের হয়ে আসে, সোজা সামিনা বেগমের কাছে এসে বলে, কি করতে হবে বলে দেন, আমি করে দিব। বলে দিতে হবে মানে কি? দুপুর হয়ে যাচ্ছে, রান্না করতে হবে না? মেয়ে মানুষ হয়ে কি করতে হবে জানো না? ইমা মাথা নিচু করেই বলে, কি রান্না করব বলে দেন। সামিনা বেগম একে একে কয়েক পদের কথা বলেন। এত পদের কথা শুনে মেহের বলে, এত পদ কি খাবে? 2-3টা বললেই তো হয়।
তোর কথায় চলবো আমি? ছেলে আমার না খেয়েই চলে গিয়েছে আজ। আমি ওর ফ্ল্যাটে যাব খাবার নিয়ে। খাবার ভালো না হলে খবর আছে। ইমান নিঃশব্দে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। সকালে মিহির তাকে সবগুলো রুম দেখিয়েছে। রান্নাঘর গিয়ে দুজন মেয়েটকে দেখেছে, তাদের পরনে তার থেকেও ভালো পোশাক, যেন ইমা নিজের এই বাড়ির মেয়েড আর ওরা বাড়ির সদস্য। মেয়েট দুজন তার দিকে তাকিয়ে একে অপরের সাথে ফিসফিস করছে। এদের একজন বাড়ির রান্নায় সামিনা বেগমকে সাহায্য করে, আরেকজন ঘরদোর পরিষ্কার করেন। সামিনা বেগমের ছোট্ট এই সংসারে দুজন মেয়েদের কোনো দরকার ছিল না। শুধু একটু সাহায্যের জন্য রিয়াজুল হক একজন মেয়েড হালিমা খাতুনকে নিয়ে এসেছিলেন, কারণ সামিনা বেগম একটু অসুস্থ। অপর মেয়েড হালিমা খাতুনের বোন হয়। তার স্বামী মারা যাবার পর রুমানার যাওয়ার কোনো জায়গা ছিল না, তাই সামিনা বেগম নিজেই রুমানাকেও বাড়িতে মেয়েড হিসেবে রেখে দেন। এত ভালো একজন মহিলা নিজের ছেলের বউয়ের সাথে এমন ব্যবহার করছে, এটা যেন অবিশ্বাস্য লাগছে। হালিমে এগিয়ে এসে গিয়েমাকে বলে, হ্যাঁ গো মেয়ে, রান্না আদৌ পারবে তুমি? সোজা রান্নাঘরে চইলা আইলা যে? ইমা মাথা নাড়িয়ে বলে, আমি পারবো, আমারে একটু মশলাপাতি সব দেখাইয়া দেন, আমি রান্না করে দিব। বাহির থেকে সামিনা বেগম সব দেখতে থাকেন। ইমা মাথায় কাপড় দিয়ে চুপচাপ রান্না করছে। ওর রান্নার ছটফট ভাব দেখে মনে হচ্ছে এই কাজে বেশ পারদর্শী সে। মেহেরও সেখানেই ছিল। সে প্রায় তৈরি হয়ে গিয়েছিল ইমাকে নিয়ে শপিংয়ে যাওয়ার জন্য। এরই মাঝে মা এসে ব্যাঘাত ঘটিয়ে দিল। আম্মু, ভাবিকে নিয়ে শপিংয়ে যেতাম, বাবা তো বলে গেল। এতে তিনি ধমকে বলেন, সাহস বেশি হয়ে গেছে নাকি? বাবা বলল, আর রাজি হয়ে গেলি? একা কখনো শপিংয়ে গিয়েছিস তুই? মেহির দুদিকে মাথা নাড়ায়। সত্যিই তো, সে একা কখনো যায়নি। হয়তো মা সাথে গিয়েছে, নয়তো ভাইয়া, কেউ তো সাথে থাকতো। তবে আজকে সে রাজি হয়ে গিয়েছিল একমাত্র ইমার জন্য, কারণ আর কেউ তো যেতে রাজি হচ্ছে না। মেহের মৃদু স্বরে বলে, ভাবি তো কোনো ভালো ড্রেস নেই, দেখো কেমন পুরনো ড্রেস পরা, তার উপর পিঠের দিকে ছেঁড়া ছিল, সেলাই করা দেখেছি, তা আমি কি করব? মায়ের এমন কথায় মেয়ের চুপ হয়ে যায়। আজ যেন নিজের মাকেই সে চিনতে পারছে না। তার মা তো কখনোই এমন করতো না। রুমানা প্রথম যেদিন তাদের বাড়িতে কাজে এসেছিল, মা নিজে গিয়ে তার জন্য কাপড় কিনে এনেছিল। আর আজ ভাবিকে নিয়ে মা কেমন হেলাফেলা করছে, অথচ এ হচ্ছে তার একমাত্র ছেলের বউ। পরপর একা হাতে সব রান্না শেষ করেই ইমা এসব রান্নার কাজে সে পারদর্শী। চাচির বাড়িতেও সে নিজেই রান্না করত, সেই স্বামীর বাড়িতেও রান্না করেছে। কোনোদিন একটু ভুল হলেই মায়ের এসব মার খেতে খেতে সে এখন রান্নায় পারদর্শী। যেন এখন কেউ তার সাথে রান্নায় পেরে উঠবে না। এখন একা হাতে সব রান্না করেছে বলবে না। হালিমা আর রুমানা দুজনে একটু সাহায্য করেছে। এটা দূর থেকে সামিনা বেগম দেখলেও কিছুই বলেননি। এত রান্নার পর সে গেমে একাকার। আসলে গ্রামে তো খোলামেলা রান্নাঘর ছিল, বাতাস ছিল প্রচুর, কিন্তু এখানে বাড়ির ভেতর রান্নাঘর, বাতাস কম, তাই বেশি গেমেছে সে। রান্না শেষে ওড়নায় হাত মুখ মুছে সে সামিনা বেগমের সামনে যায়। তিনি আর চোখে একবার তাকিয়ে ইমাকে রুমে যেতে বলেন। রুমের কথা শুনে ইমা রুদ্র রুমে যায়, কারণ তাকে আসার পর থেকে তো ওই রুমে থাকতে হয়েছে। তবে বিপত্তি ঘটে তখন, যখন ঘামে ভেজা থ্রি-পিসের জামাটা হঠাৎই কোমরের দিক থেকে ছিঁড়ে যায়। এখন তো ইমা ভয় পেয়ে যায়, কারণ তার কাছে আরেকটাই জামান সেট আছে। আর তো কিছুই সাথে করে আনতে পারিনি, এখন কি হবে? কাউকে তো কিছু বলতেও পারছে না, কারণ তাকে এখানে কেউ পছন্দই করছে না। আর শ্বশুর তো এসব কথা বলতেও পারবে না, কিভাবে বলবে? ভারী লজ্জার কথা যে। ইমা বিছানায় না বসে বারান্দায় গিয়ে দেয়াল ঘেঁষে বসে থাকে। বেশ ক্ষুধা লেগেছে তার, কিন্তু কষ্ট হচ্ছে না, কারণ অভ্যাস হয়ে গেছে তার ক্ষুধা পেটে নিয়ে কাজ করতে। ইমা বসে থেকে পুরনো কথাগুলোই ভাবছিল। তার এসএসসি পরীক্ষা পর্যন্ত জীবনটা স্বাভাবিকই ছিল। সকালে উঠে বাড়ির রান্না শেষ করে স্কুলে যেত, তারপরে সে খাবার থাকলে খেত, নয়তো না। সোজা দুপুরের রান্না করতো, একেবারে দুপুরে খাবার খেয়ে আবার রাতের রান্না, এইভাবে চলতো জীবন। এটাই স্বাভাবিক জীবন তার কাছে, কারণ মা বাবা ছাড়া এতিম এক মেয়েকে যে চাচা তাদের বাড়িতে থাকতে দিয়েছে, সেটাই তো অনেক ছিল। আবার তাকে পড়াশোনাও করিয়েছে, যদিও সেটা তার বাবার সঞ্চয়ের টাকায়। ইমার বাবা আগে গ্রামে গাড়ি চালাতো, তারপর ওর মায়ের সাথে বিয়ের পর টুকটাক শহরে গাড়ি চালানো শুরু করে। এইভাবে একসময় শহরে গাড়ি চালানো শুরু করে, সেজন্য বাড়িতে তেমন আসতে পারতো না। প্রতি মাসে 2-3 বার আসতো, প্রয়োজনীয় টাকা পয়সা নিয়ে একদিন থেকে আবার চলে যেত।
তবে বাবা তাদের মা মেয়েকে অনেক ভালোবাসতো, শুধু জীবিকার তাগিদে দূরে থাকতে হতো। এভাবে চলছিল তাদের জীবন। তবে হঠাৎ একদিন তাদের ছোট্ট সংসারে বিপর্যয় নেমে আসে। শহরে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট, বাবা স্পট ডেড। তখন ইমা বোধ হয় ক্লাস 5-এ পড়তো। মা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন। মায়ের আগে থেকে শারীরিক কিছু অসুস্থতা ছিল, সাথে শ্বাসকষ্ট বেড়ে যায়। বাবার কিছু সঞ্চয় আর গ্রামের হাঁস মুরগি পেলে সবজি বেচে তারা জীবন চালানো শুরু করে। মোটামুটি সুখী ছিল, তবে সেটাও বেশি দিন টিকলো না। শ্বাসকষ্টে মাও একদিন চলে গেল একাকী। মাকে তখন তার শাশি এসে বাড়িতে তুলে দিয়েছে, তবে নিঃশর্তে না। বাড়ির সকল কাজ সে করতো। শাশি তখনও অতটাও খারাপ ছিল না, তবে ধীরে ধীরে কেমন যেন হয়ে গেল। হয়তো ইমা বোঝা হয়ে দাঁড়িয়েছিল। অবশ্য বোঝা হওয়ারই কথা। শাশি ছোট মেয়ের পর ইমা বাড়তি বোঝা ছিল। তাই তো এসএসসির পরে বিয়ের ব্যবস্থা করেছিল, যদিও সেই বিয়েটাও স্বাভাবিক ছিল না। সেখানেও কত কাহিনী ঘটেছিল। এসব মনে পড়তে ইমার ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এসব কথা সে ভুলে যেতে চায়, তবু বারবার মনে পড়ে যায়। এজন্য বোধ হয় বলে সুখ বেশি দিন টেকে না, আর দুঃখের দিনগুলো সহজে ভোলা যায় না। আদৌ কি সে কখনো তার জীবনের সুখের সন্ধান পাবে? রুদ্র কি তাকে কখনো মেনে নিবে? রোদ, কোথায় তুই? আম্মু, ভার্সিটিতে। আমি? কেন? তোর ফ্ল্যাটে এসেছিলাম রে। চলে আয় তুই। তুমি কষ্ট করে আসতে গেলে কেন? আমাকে বলতে আমি বাড়িতে যেতাম। বললেও কি আজ আসতি? রুদ্র থেমে যায়। মনে পড়ে ইমার কথা। সত্যিই তো, তাকে আজ বাসায় যেতে বললেও সে যেত না, তাই মা নিজেই চলে এসেছে। আচ্ছা, তুমি রুমে বসো, আমি এখনই আসতেছি। ফোন কেটে বন্ধুদের বলে, তোরা থাক, আম্মু বাসায় আসতে আমি চলে যাচ্ছি। বাকিরা মাথা নাড়ালেও লিলি পেছন লাগে। রুদ্রর হাত ধরে বলে, আহনাফ, আমিও যাব তোমার সাথে। আন্টির সাথে অনেক দিন ধরে দেখা হয় না, আমাকেও নিয়ে চলো। রুদ্রর বিরক্তি লেগে যায়। সিয়া মোনা লিলিকে টেনে সরিয়ে নিতে চাইলেও পারে না, আর সে যাবে। অথচ এইভাবে একটা ফ্ল্যাটে একটা মেয়েকে নিয়ে মায়ের সামনে যাওয়াটা একদমই ভালো দেখায় না। এটা তো এই মেয়ে বুঝতেই চাইছে না। একসময় লিলি জেদ দেখানো শুরু করে, মানে আজ সে বলেছে যাবে মানে যাবেই, একা হলেও চলে যাবে। সেই শেষে উপায় না পেয়ে সাজিদ বলে, এই দোস্ত, আন্টি আসছে মানে নিশ্চয়ই রান্না করে এনেছে, আমরাও যাবো তাহলে। অনেক দিন ধরে আন্টির হাতে রান্না খাই না। হিমেল সাজিদকে টেনে ফিসফিসিয়ে বলে, পাগল হয়েছিস তুই? ভুলে গেছিস রুদ্র কেন ফ্ল্যাটে চলে এসছে? আন্টিরও বোধহয় মন খারাপ, এখন যাওয়াটা ঠিক হবে না। মা ছেলেকে একাই থাকতে দে। সাজিদও দাঁতে দাঁত চেপে বলে, একা কিভাবে থাকবে? দেখছিস না লিলিটা নাচানাচি শুরু করছে। রুদ্র যখন তখন লিলিকে ধমক দিয়ে বসবে, পরে আরেক কাহিনী শুরু হবে। তার থেকে আমার সাথে সায় দে। হিমেল বুঝি নিজেও হুই হুই শুরু করে। সিয়া মনে যাওয়ার জন্য বসে আছে। লিলি তো একা যেতে দেওয়া যাবে না, যা মেয়ে কখন না জানি কি করে বসে। বন্ধুদের লাফালাফি দেখে দীর্ঘশ্বাস ফেলে, রাজি হয়। বাইকে বসতে লিলি এসে পেছনে বসতে যায়, তবে সেই সুযোগ না দিয়ে রুদ্র সোজা বাইক চালিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে যায়। এতে লিলির মন খারাপ হয়ে যায়। সিয়া এসে বলে, আর কত পিছনে পড়ে থাকবি? দেখছিসই তো, রুদ্র তার বাইকে কখনো আমাদের কাউকে ওঠায়নি, তাও তুই এমন করিস কেন? লিলি মৃদু চেঁচিয়ে বলে, তোরা আর আমি কি এক নাকি? আমি আহনাফকে ভালোবাসি, দেখিস সে একদিন আমায় ভালোবাসবে, আর ভালোবেসেই ওর ভাইকেও উঠাবে আমায়। সাজিদ আর হিমেল দীর্ঘশ্বাস ফেলে নিজেদের বাইক স্টার্ট করে। ওদের মাঝে হিমেল আর মোনা কাজিন হয়, তাই মোনা গিয়ে হিমেলের বাইকে বসা। সিয়া নিজের একটা স্কুটি আছে, সে লিলিকে নিজের সাথে বসায়, কারণ সাজিদও প্রয়োজন ছাড়া নিজের বাইকে কাউকে নেয় না। রুদ্রের পেছনে পেছনে আরও 2টা বাইক আর একটা স্কুটি পরপর ভার্সিটি থেকে বেরিয়ে যায়। স্বভাবত সবাই সেদিকে তাকিয়ে থাকে। রুদ্রদের গ্রুপটাকে কম বেশি সবাই চেনে, বেশ পপুলার ওরা। ভার্সিটির বিভিন্ন অনুষ্ঠানেও ভলান্টিয়ার হিসাবে সবার কাছে রুদ্র সৌন্দর্য আর ভালো ব্যবহারের জন্য বেশি পরিচিত। রুদ্র একেবারে ফর্সা না, আবার শ্যামলাও না, মিডিয়াম রকমের, তবে চেহারার গড়ন অনেক সুন্দর। প্রথম দেখাতেই যে কারো মনে দাগ কেটে যায় নেই। বয়স একটু কম হলেও ব্যবহারে পুরুষ ভাবটা বেশি, সেজন্যই হয়তো মেয়েদের কাছে বেশি প্রিয়। বাসায় পৌঁছে রুদ্র তার মাকে জড়িয়ে ধরে। এটা তার এক প্রকার স্বভাব বলা যায়। উঠতে বসতে মাকে জড়িয়ে ধরলে পরম শান্তি অনুভব করে। মায়ের কাছে তার ফ্ল্যাটের চাবি দেওয়া আছে, যাতে মায়ের মন চাইলে যখন তখন এখানে আসতে পারে। রুদ্র তার মায়ের কাছে আসলেই যেন বাচ্চা হয়ে যায়, সবসময় মায়ের আশেপাশেই থাকে, পরিবারের বড় সন্তান।
আর ছেলে হওয়ায় মায়ের প্রতি বেশি টান, তার ছেলেরা নাকি মাকে বেশি ভালোবাসে, এটা রুদ্রকে দেখলেই বোঝা যায়। রুদ্র মাকে বলে, আম্মু সাজিদ্র এসেছে, সবাই এসেছে। মা ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, সবার জন্যই এনেছি, নো টেনশন। আমার তো আবার ছেলে মেয়ের অভাব নেই, ওরা না আসলেও আমি নিজেই ডেকে আনতাম। রুদ্র হেসে ফেলে, আসলে তার বন্ধুরা এতটাই ফ্রেন্ডলি, তার বাবা মাকে নিজেদের বাবা মা বানিয়ে ফেলেছে। সাজিদ আর হিমেল তো মাঝে মাঝে তার মায়ের কাছেই বিভিন্ন জিনিসের আবদার করে বসে, আর রুদ্রর মাও হাসি মুখে সব মেনে নেন। রুদ্র আসার একটু পরে বন্ধুরা সবাই চলে আসে। লিলি এসে আন্টি এই বলে সামিনা বেগমকে জড়িয়ে ধরেন। প্রায় মাসখানেক পরে তাদের সাথে দেখা হয়েছে। কিছুক্ষণ গল্প করে সামিনা বেগম খাবারের ব্যবস্থা করেন। রুদ্র ফ্রেশ হয়ে এসে মায়ের সাথে গল্প করে। সাজিদ হিমেল খুশিতে দৌড়ে গিয়ে খাবার খেতে বসে পড়ে। লিলি সিয়া মনে হেসে ফেলে ওদের অবস্থা দেখে। সবাই মিলে একসাথে খাবার খেতে বসে। তবে খাবারের প্রথম লোকমা মুখে তুলে রুদ্র থমকে যায়। বাকিরাও কিছু একটা ভেবে সামিনা বেগমের দিকে তাকান। সিয়া বলে, আন্টি আজকে কি অন্যভাবে রান্না করেছেন? স্বাদটা অন্যরকম লাগছে কেন? সামিনা বেগম কিছুটা আমতা আমতা করে বলে, হ্যাঁ তো অন্য মশলা দিয়েছি। কেন, ভালো লাগছে না? হিমেল আর সাজিদ যেন ব্যাপারটা বুঝে ফেলে। তারা রুদ্রের দিকে তাকিয়ে দেখে সে শব্দ ছাড়া ধীরে ধীরে আরও কয়েক লোকমা খাবার খায়। তার চেহারা দেখে বোঝা যায় না তার ভালো লাগছে নাকি খারাপ। মোনা খেতে খেতে বলো, অসাধারণ হয়েছে আন্টি, একেবারে অন্যরকম স্বাদ। সবাই ওর সাথে সায় দেয়। সাজিদ হিমেলও মজা করে খেতে থাকে। রুদ্র মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি খেয়ে আসোনি? এই দুপুরেও না খেয়ে চলে এসেছো? সামিনা বেগম একটু কথা ঘুরানোর চেষ্টা করেন। আসলে ছেলের চিন্তায় যত তাড়াতাড়ি পেরেছেন খাবার নিয়ে চলে এসেছেন, খাবার খাওয়ার সময় পাননি। রুদ্র বুঝে মাকে নিজের সাথে বসায়, নিজের প্লেট থেকে খাবারের লোকমা তুলে মায়ের মুখে দেয়। এটাও রুদ্রের আরেকটা অভ্যাস বলা যায়। ছোট থেকে এই অভ্যাসের সৃষ্টি হয়েছে। আসলে সামিনা বেগমের মাথা ব্যথা, পায়ে ব্যথার মতো রোগ সারা বছরই লেগে থাকে। সেই ছোট থেকে রুদ্র এসব দেখে এসেছে। বাবার সরকারি চাকরির সময় মতো ডিউটিতে চলে যেতে হয়। উনি যতক্ষণ বাসায় থাকতেন রুদ্রর টেনশন ছিল না, কিন্তু বাবা চলে যেতে বাকিটা সময় মাকে সেই দেখে রাখত। ছেলে হয়েও মায়ের যতটুকু সেবা সে করেছে, মেয়েরাও বোধহয় অতটা করে না। কখনো মা খাবার খেতে না পারলে রুদ্র নিজের হাতে মাকে খাইয়ে দিত। এভাবে চলতে চলতে সে বড় হওয়ার পর তার এই অভ্যাস যায়নি। এখনও মায়ের মুখে খাবার দিতে মা খাবারের স্বাদ বুঝে অবাক হন। ইমা তবে ভালোই রান্না করে, সব যেন পারফেক্ট লাগছে। ছেলের দিকে তাকিয়ে দেখেন ছেলে পরম তৃপ্তি নিয়ে খাবার খাচ্ছে, মাঝে মাঝে মায়ের মুখেও খাবার তুলে দিচ্ছে। তবে সবার মাঝে লিলি একটু কমই খায়, মানে না খেলেও চলে না, তাই একটু খেয়েছে আর কি। সামিনা বেগম বলেন, খাওয়া শেষ হয়ে লিলি আর খাচ্ছ না যে? লিলি একটু সংকোচ নিয়ে বলে, আসলে আন্টি আজ বোধহয় খাবারটা একটু বেশি অয়েলি আর মশলাদার বানিয়েছেন। আমি তো এসব খাবারে তেমন কমফোর্টে না, কিন্তু মজা হয়েছে আন্টি, ভাববেন না এসব নিয়ে। সামিনা বেগম কী বলবেন বুঝতে পারেন না। সত্যি আজ খাবারটা একটু বেশি অয়েলি হলেও অনেক মজা হয়েছে। তিনিও এটা স্বীকার করতে বাধ্য। লিলি ছাড়া বাকি সবাই মজা করে খাবার শেষ করে। রুদ্রর মাকে খাইয়ে নিজেও বেশ তৃপ্তি সহকারে খাবার শেষ করে। মেহের রুমে এসে ইমাকে না পেয়ে সব জায়গায় খুঁজতে থাকে। ডাকলেও ইমার কোনো সাড়া শব্দ পায় না। ওয়াশরুমও খোলা, বারান্দায় গিয়েও পায় না। রুমের বাহিরে এসে সব জায়গায় ডাকতে থাকে, কোথাও পায় না। হালিমা বেগম আর রুমানাও চারপাশ খুঁজেও পায় না এমাকে। মেহের টেনশনে পড়ে যায়, এ কেমন কথা, নতুন বউ বিয়ের পরের দিনে উধাও। মা যাওয়ার সে তার নিজের রুমে বসেছিল। এখন ইমার কথা মনে পড়তে এসে থেকে আর পাচ্ছে না। মাকে ফোন দিতে গিয়ে হঠাৎই কি মনে করে আবার দৌড়ে রুদ্রের রুমে যায়। গিয়ে বারান্দায় থাকা বড় দোলনাটার আড়ালে ইমাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। ইমাকে পেয়ে মেহে স্বস্তির নিঃশ্বাস পেলে ইমাকে কয়েকবার ধাক্কা দিয়ে ডাকতে থাকে, ভাবি ও ভাবি, উঠো না। হঠাৎ ইমা চমকে উঠে, হাতে বর দিয়ে কয়েক ধাপ পিছিয়ে যায়। সামনে তাকিয়ে মেহেরকে দেখে একটু শান্ত হয়। মৃদু কণ্ঠে বলে, আসলে বুঝতে পারছি না কখন ঘুমাই গেছিলাম। মেহের বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, একেবারে ভয় পাইয়ে দিয়েছিলে তুমি।
আমরা তো সম্পূর্ণ বাড়ি খুঁজে ফেলেছিলাম, অথচ তুমি এখানে ঘুমিয়ে আছো। এত গভীর ঘুম তোমার? ইমা লজ্জা পেয়ে যায়। আসলে গত রাত থেকে তার প্রচুর ঘুম পাচ্ছে। সকালে এত ঘুম দিল, এখন আবার এখানেও ঘুম দিল। এই ফ্লোরে বসে কিভাবে ঘুমালে? দোলনায় বসলেও তো পারতে। আমি তো এমনিই বসেছিলাম, কখন যে ঘুমাই গেছি বুঝতে পারছি না। হঠাৎ মেহের খেয়াল করে ইমার জামার সাইডে অনেকটা ছিঁড়ে গেছে, কোমরও দেখা যায়। এটা দেখে মেহের বলে, ভাবি জামা ছিঁড়ল কীভাবে? এখন ইমা কি বলবে যে পুরনো ড্রেস ছেঁড়া তো স্বাভাবিকই। ইমা তাড়াহুড়ো করে নিজেরকে ওড়না দিয়ে ডেকে নেয়, কিন্তু এভাবে তো সে সবার সামনে যেতে পারবে না। উঠে দাঁড়ালে জামা সরে গিয়ে কোমর দেখা যাবে। কি মনে করে মেহের তাকে বসিয়ে রেখে নিজের রুমে যায়। কাবার থেকে ইমাকে দেওয়ার মতো থ্রি পিস খুঁজতে থাকে, কিন্তু তার তো তেমন কোনো থ্রি পিস নেই। সে বেশিরভাগ লন গেঞ্জি স্কার্ট পরে, তাই সেখান থেকে নিজের একটা সেট এনে ইমাকে দেয়। ভাবি, আমার নিজেরই কোনো থ্রি পিস নেই, তাই এখন এগুলোই পরে নাও, আম্মু পরে তোমায় শপিং করে দিবে। ইমা মৃদু হাসে, শুধু মেহেরের ড্রেসটাই হাতে নেয়। এখানেও তাকে অন্যের পোশাক পরেই থাকতে হবে? শাশুড়িকে দেখে যা বুঝেছে তিনি ভালো শপিং করে দিবে না। মেহের নিয়ে যেতে চাইলেও সেখানেও আটকে দিল। ইমার হাইট মেহেরের হাইটের কাছাকাছি, তাই স্কার্ট পারফেক্ট হয়েছে। তবে গেঞ্জিটা পরতে গিয়ে ইমার সংকোচ লাগছিল, কারণ সে এসব ড্রেস আগে কখনো পরেনি। তবে ভেবে নেয় পরে সে নিজের জামাটা আবারও সেলাই করে নেবে, তাহলেই আর সমস্যা হবে না। ইমার ড্রেস চেঞ্জ করে বের হতে মেহের দেখে অবাক হয়, কত সুন্দর লাগছে ইমাকে। আসলে একটা ভালো পরিবেশও মানুষের সৌন্দর্য ফুটিয়ে তোলে, তেমনি একটা সুন্দর ড্রেসেও ইমার সৌন্দর্য ফুটে উঠেছে। বিকেল পর্যন্ত রুদ্রের বন্ধুরা ফ্ল্যাটে থাকে, সবাই মিলে গল্প করে, অনেক মজা করে সময় কাটায়। বন্ধুদের সাথে রুদ্র সবসময় একটা সুন্দর সময় কাটায়। বেশ গল্প গুজবের পর বন্ধুরা চলে গেলে সামিনা বেগম বলেন, রুদ্র তুইও তৈরি হ, আমি বাড়িতে যাব না, বাহিরে যাব শপিংয়ে। তোর কাছে টাকা থাকলে সাথে করে নিত। আমি আনতে ভুলে গেছি। শপিংয়ের উদ্দেশ্যে আসলে টাকা নিয়ে আসতে মনে করে। আমি টাকা পাবো কোথায়? কয়েকটা টাকার জন্য এমনি রিয়াজুল হকের পায়ের কাছেই পড়ে থাকতে হয়। সামিনা বেগম ছেলেকে হালকা করে একটা মায়ের দিয়ে বলে, মায়ের সামনেও মিথ্যা কথা, আমি তোকে চিনি না, তাড়াতাড়ি। রুদ্র মুচকি এসে বলে, মেহুর জন্য শপিং করলেই ওকেও সাথেই আনতে, নয়তো দেখবে পরে বলবে এটা পছন্দ হয়নি, ওটা ভালো লাগেনি, যত অভিনয় তার। সামিনা বেগম একটু চুপ থেকে বলেন, মেহেরের জন্য না, ইমার জন্য যাচ্ছি। ওই মেয়ের কোনো ভালো ড্রেস নেই, তাই ভাবলাম কিনেই নিয়ে যাই। রুদ্র থেমে যায়। ইমার কথা যেন তার খেয়ালই ছিল না। চুপ থেকে রুমে গিয়ে টাকা নিয়ে আসে, তারপর মাকে সাথে নিয়ে শপিংয়ের জন্য বেরিয়ে পড়ে। তবে ইমার ব্যাপারে আর কোনো কথা বলে না। মেহের ইমাকে সাথে নিয়ে দুপুরে খাবার খেতে বসে। টুকটাক গল্প করতে গিয়ে তাতে দেরি হয়ে গেছে। মেহের বাসায় তার বয়সী মেয়ে পেয়ে যেন গল্পের আসর সাজিয়ে বসেছিল, অথচ ইমার সে কখন থেকে ক্ষুধা লেগেছে তাও সে কিছুই না বলে ওভাবেই বসেছিল। বেশ কিছু সময় পর হঠাৎই মেহেরের মনে হলো তারা দুপুরের খাবারই খায়নি, তাই তাড়াহুড়ো করে ইমাকে সাথে নিয়ে খেতে এসেছে। ইস, কেমন যে আমি, নিজের তো খাবারের খেয়াল থাকে না, তোমাকেও ওইভাবেই বসিয়ে রেখেছিলাম বলে নিজে থেকে খাবার সাজিয়ে নিয়ে ইমাকে খেতে বসে। ইমা খাবার সামনে রেখে বলে, তোমার আম্মা যে খায় নেই? মেহের হেসে বলে, ওইসব নিয়ে টেনশন করো না, গিয়েছে তো ভাইয়ার বাসায়, ভাইয়া কখনো না খাইয়ে ছাড়বে না, সোজা নিজেই খাইয়ে দিবে। ইমা অবাক হয়, রুদ্র বুঝি এতটাই কেয়ারিং? সে তো আর এসব জানে না, এই বাড়িতে আসলোই গতকাল। তবে মনে হচ্ছে এই একটু সময়ের মাঝে মেহেরের সম্পর্কে তার কিছুটা ধারণা হয়ে গেছে, শুধু তার স্বামী আর শাশুড়িকেই চিনতে পারল না। রুদ্রকে সাথে নিয়ে সামিনা বেগম ইমার জন্য প্রয়োজনীয় সব কিছুই কিনে নেয়। যেহেতু মেহের আর ইমা প্রায় সমবয়সী, আবার দেহের উচ্চতা গঠন প্রায় একই, তাই আন্দাজ করে সব কিছুই কিনে নেয়। রুদ্র ততক্ষণে এক জায়গায় চুপচাপ বসেছিল, আর তার যেন ভাবতেও কষ্ট লাগছে তার যে বিয়ে হয়ে গেছে এমন একজনের সাথে হলো যাকে সে চিনেই না।
আর না সে মেয়েটার ব্যাপারে কিছু জানে। এখন এই সো কল্ড বউয়ের সাথে সে থাকবে কিভাবে? সে যতই এখন দূরে থাকুক, এক সময় তো সবাই জানতে পারলে তাদের একসাথে থাকতেই হবে। এমন না সে একটা মেয়ের জন্য নিজের পরিবার থেকে দূরে থাকবে, তাকে তো বাড়িতে যেতেই হবে। তখন কিভাবে সবটা ফেস করবে? সামিনা বেগম সব কেনাকাটা শেষ করলেই রুদ্র বিল পে করে মাকে সাথে নিয়ে বের হয়। ভাবছে মাকে বাইকে করে বাড়িতে পৌঁছে দিয়ে আবার ফ্ল্যাটে আসবে। সে ভাবনা অনুযায়ী বাসার সামনে মাকে নামিয়ে চলে আসতে নিলে সামিনা বেগম বাধা হয়ে দাঁড়ান। রোদ, বাড়িতে তো চলে এসেছিস, থেকে যা। কিন্তু আম্মু, আচ্ছা তোর যদি সমস্যা হয় তবে মেয়েটাকে গেস্ট রুমে শিফট করিয়ে দেই, তাও তুই আজকে যাস না। মায়ের এতবার বলায় সে রাজি হয়। থাক, যাচ্ছি না আমি। এমন এক রাত আমি ম্যানেজ করে নিতে পারবো, কাউকে কোথাও শিফট করাতে হবে না। সামিনা বেগম খুশি হয়ে যান। রুদ্র মায়ের হাত থেকে শপিংয়ের ব্যাগগুলো নিজের হাতে নিয়ে আগে আগে যেতে থাকে। পেছনে সামিনা বেগম ছেলের দিকে তাকিয়ে ভাবতে থাকেন, ছেলে তার এত বড় হয়ে গেল কবে? সেদিনও না সেই ছোট রোদ ছিল, আর গতকাল নাকি সেই রোদেরও বিয়েও হয়ে গেছে। ভাবতেও অবাক লাগে। রুদ্র ব্যাগ হাতে কলিং বেল ছাপলে রুমানা এসে দরজা খুলে দেয়। রুদ্রকে দেখে একটু অবাকই হয়। সকালেই না বললো আসবে না, এখনই আবার চলে আসছে, নিশ্চয়ই বউয়ের টানে। এসব ভেবে রুমানা মুচকি হেসে নিজের কাজে চলে যায়। রুদ্র ব্যাগ হাতে সোজা নিজের রুমে গিয়ে দেখে কেউ মাথায় ওড়না পরে চুপচাপ বসে আছে, অথচ পরনে মেহেরের ড্রেস। রুদ্র বলে, কিরে, কবে থেকে এতটা ভদ্র হয়ে গেলে? মাথায় ওড়না দিয়ে বসে আছিস কেন? ভাবছিস ভদ্রতা দেখালেই তোকে আমি ছেড়ে দিব? আজ তোর হাড়গোড় আলাদা করে ছাড়বো আমি। ইমা ভয় পেয়ে রুদ্রের দিকে তাকিয়ে কিছুটা পিছিয়ে যায়। রুদ্র ওইখানেই এই অবস্থায় ইমাকে দেখে চমকে যায়। ইমা ওড়না ঠিকঠাক করে চুপচাপ উঠে দাঁড়ায়। তুমি এভাবে এখানে কেন? ড্রেস কে দিয়েছে? মেহের। রুদ্র হাতের ব্যাগগুলো ইমার দিকে বাড়িয়ে দিয়ে বলে, নাও এগুলো, দেখো চলে কিনা। আর আমার সামনে অবলা প্রাণীর মতো বিহেভ করবে না। আমার পছন্দ না এসব, স্বাভাবিক থাকবে। তাছাড়া আমি থাকবো না বেশি, সো সমস্যা হবে না আশা করি। ইমা ব্যাগগুলো বুকের সাথে চেপে ধরে মৃদু স্বরে বলে, আপনার রুম এটা, আপনি চাইলে আমি অন্য কোথাও থাকবো। রুদ্রের ড্রেস চেঞ্জের উদ্দেশ্যে নিজের শার্ট খুলতে খুলতে বলে, অন্য কোথাও থাকবে? আমাদের বাড়ি ছাড়া তো আর উপায় নেই তোমার। থাকলে বাবা নিশ্চয়ই আমাকে বিয়ে করিয়ে তোমায় এই বাসায় আনতো না। হিমা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রুদ্র শার্ট খুলে একটা হালকা টি শার্ট পরে নেয়, তারপর নিজের মতো ল্যাপটপ হাতে নিজের কাজ করতে থাকে। একটু পরে ইমার দিকে না তাকিয়ে বলে, চাইলে এক কাপ কফি এনে দিতে পারো, আশা করি বাকি খাবারের মতো কফিটাও ভালোই বানাতে পারবে। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটা কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন। এটা গল্পর প্রথম পর্ব। আপনারা চাইলে গল্পের দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই দেওয়া হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।